নমস্কার বন্ধুরা। আগের ক্লাসে আমরা হিস্ট্রি এবং পলিটির একটা ক্লাস করেছি। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা ক্লাস করব। বেসিক্যালি আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে জিওগ্রাফিকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে আমাদের যেটা পড়তে হয় সেটা ফিজিক্যাল জিওগ্রাফি, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি। আর স্টেট জিওগ্রাফি পড়তে হয় স্টেট পিসিএস এর জন্য। তাহলে স্টেট জিওগ্রাফি আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সামকে নিয়ে টার্গেট করছি, তাহলে স্টেট জিওগ্রাফি আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমরা ব্রিফ ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ার সম্পর্কে বেসিক কিছু অবধারণাগুলো গ্রহণ করব। প্রথম কথা, আমাদের দেশ কি? ভারতবর্ষ বা ইন্ডিয়া। ইন্ডিয়া কি? একটা ডাইভার্সিফাইড দেশ, যেখানে কি স্থানকাল পাত্রভেদে কি কি চেঞ্জ হচ্ছে। আমাদের টোপোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কালচার চেঞ্জ হচ্ছে। দেখো, স্টেট টু স্টেট গেলে কালচার চেঞ্জ হয়, সেখানকার ভূপ্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হয়। তাহলে এই ভূপ্রাকৃতিক পরিবেশ এবং কালচারাল যে চেঞ্জ, এই চেঞ্জগুলোই কিন্তু আমাদের জিওগ্রাফির আলোচনার মুখ্য বিষয়। তাহলে আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে বলছি। ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে কি 7th লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া। ওকে, ক্রোনোলজিটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে যে এর আগে যে 6টা কান্ট্রি আছে তাদের নাম কি কি। আর কি? ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস কান্ট্রি। আগে চায়না ছিল, এখন আমরা মোস্ট পপুলাস। ওকে, ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় ওয়ার্ল্ডের যদি টোটাল আমি ল্যান্ড বাউন্ডারির কথা বলি, তার 2.4% অ্যাপ্রক্স ইন্ডিয়া দখল করে রেখেছে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর আমাদের ইন্ডিয়া নামকরণটা কিভাবে হয়েছে? ইন্ডিয়া নামটা আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ব্রিটিশরা আমাদের কান্ট্রিকে ইন্ডিয়া বলছে। ইন্ডিয়া নামটা এসছে কোথা থেকে? সিন্ধু নদের নাম থেকে এসছে, বা ইন্ডাস রিভারের নাম থেকে এসছে। প্রিভিয়াসলি হিস্ট্রিতে দেখলে দেখা যায় যে গ্রিকরা আমাদের দেশকে হিন্দ বা ইন্দোই বলে আখ্যায়িত করেছে। ঠিক আছে, অফিসিয়াল সংস্কৃত বইয়ে আমাদের এটাকে ভারত গণরাজ্য এই বলে উল্লেখ করা হয়েছে। এবং ভারত নামটা হয়েছে রাজা ভারতের নাম অনুসারে। ভরতের নাম অনুসারে আমাদের দেশের, রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নামকরণ করা হয়েছে কি ভারতবর্ষ। এবার ওয়ার্ল্ড ম্যাপে যদি ওয়ার্ল্ডে আমি ইন্ডিয়ার অবস্থানটাকে ভাবি, তাহলে দেখো এখানে ওয়ার্ল্ড দেখানো হয়েছে। আমরা জানি পৃথিবীকে মাঝ বরাবর দুটো খণ্ডে ভাগ করে দিয়েছে কে? উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে আমাদের বিষুবরেখা। তাহলে এটা মোটামুটি আমার 0 ডিগ্রি অক্ষাংশ বা ইকুয়েটর, রাইট? এই ইকুয়েটর কি করছে? আমাদের পৃথিবীকে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করছে। উপরের পার্ট হচ্ছে আমার নর্থ হেমিস্ফিয়ার, আর নিচের পার্টটা আমার সাউদার্ন হেমিস্ফিয়ার বা সাউথ হেমিস্ফিয়ার, রাইট? একইভাবে সিমিলারলি 0 ডিগ্রি দ্রাঘিমাংশ বা মূল মধ্যরেখা
যেটা আমাদের নর্থ পোল টু সাউথ পোল এইভাবে যাচ্ছে, তাহলে এই 0 ডিগ্রি দ্রাঘিমা পৃথিবীকে আরো দুটো গোলার্ধে ভাগ করছে। ঠিক আছে, একটা কি ইস্টার্ন হেমিস্ফিয়ার, আরেকটা আমাদের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে ভারতবর্ষ ঠিক কোন স্থানে অবস্থান করছে? আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে অবস্থান করছে আমাদের ভারতবর্ষ বা ইন্ডিয়া। এই যে এই এরিয়াটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। একটু লাইট কালার নিলে বোধহয় ভালো হবে। যে এই জায়গাটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। কোথায়? আমাদের নর্থ ইস্ট হেমিস্ফিয়ারের মধ্যে অবস্থান করছে। যদি ভারতবর্ষের অক্ষাংশগত বা দ্রাঘিমাংশগত অবস্থানের কথা বলা হয়, তাহলে ভারতবর্ষ অক্ষাংশগতভাবে ভারতের মেনল্যান্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু করে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত, এবং দ্রাঘিমাগত 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমার থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে ভারতবর্ষ অবস্থিত। 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার নিয়ে ভারতের ভূমি রয়েছে, যেটা পৃথিবীর ল্যান্ডের 2.4%। আর 7th লার্জেস্ট কান্ট্রি, এবং 2023 সালে আমরা চায়নার পপুলেশনকে ছাপিয়ে গেছি। এবং ভারতবর্ষের স্ট্র্যাটেজিক্যাল অবস্থানকে যদি আমার মাথায় রাখতে হয়, তাহলে এই স্ট্র্যাটেজিক্যাল অবস্থান কোথা থেকে কোথা অবধি? যে আমাদের একদম উত্তরতম পয়েন্টে কি আছে? ইন্দিরা কোল 37 ডিগ্রি 6 মিনিট। দক্ষিণে কি আছে? মেনল্যান্ডে কন্যাকুমারী, বা এটাকে আমরা বলছি কেপ ক্যামোরিন। কেপ ক্যামোরিন বা কন্যাকুমারী। পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিভিথু, আর পশ্চিমতম বিন্দু গুজরাটে অবস্থিত গৌরমতি। অক্ষাংশগত অবস্থান এবং দ্রাঘিমাংশগত অবস্থানটা বোঝা গেল। এবং যদি আমি পশ্চিমতম বিন্দু থেকে পূর্বতম বিন্দুর দূরত্বটা ক্যালকুলেট করি, সেই দূরত্বটা আসছে কত? 2933 কিলোমিটার। আর উত্তরতম বিন্দু থেকে দক্ষিণতম বিন্দু মেনল্যান্ডের ক্যালকুলেট করলে 3224 কিলোমিটার এটা আমাদের আসছে। তাহলে ভারতবর্ষের আকৃতিটা অনেকটা কেমন? কোয়াড্রিল্যাটারাল টাইপের বা কোয়াড্র্যাঙ্গুলার টাইপ। এটা আমাদের ভারতবর্ষের আকৃতি। আর ভারতবর্ষকে ঘিরে যে ন্যাচারাল বাউন্ডারি তৈরি করছে, উত্তরে কে আছে? উত্তরে আমাদের হিমালয়, পশ্চিম দিকে আমাদের আছে আরাবিয়ান সি বা আরব সাগর, আর পূর্বে আছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, উত্তরে রয়েছে হিমালয়, আর দক্ষিণে রয়েছে আমাদের ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। বেসিক্যালি বে অফ বেঙ্গল অ্যান্ড আরাবিয়ান সি এরা দুটোই কিন্তু আমাদের ভারত মহাসাগরেরই একটা পার্ট। আর ফ্রন্টিয়ার বাউন্ডারির কথা বললে আমাদের ল্যান্ড বাউন্ডারি মোটামুটি 15,106.7 কিলোমিটার, যার মধ্যে কোস্ট লাইন আছে আমাদের 7,516 কিলোমিটার অ্যাপ্রক্স। এই কোস্ট লাইনটা ক্যালকুলেট করা হচ্ছে কিন্তু ভারতের মূল ভূখণ্ড এবং আইল্যান্ডগুলো ধরে। আইল্যান্ড কি কি আছে? আইল্যান্ডের মধ্যে প্রধান দুটো আইল্যান্ড যেটা বঙ্গোপসাগরে রয়েছে, আন্দামান নিকোবর আইল্যান্ড, আর আমাদের আরব সাগরে রয়েছে কি যে লাক্ষাদ্বীপ আইল্যান্ড।
আর টেরিটোরিয়াল লিমিট, টেরিটোরিয়াল বাউন্ডারি ভারতবর্ষের যে কোস্ট লাইন থেকে 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল মোটামুটি অ্যাপ্রক্স 21.9 কিলোমিটার হয়ে থাকে। তাহলে এই বিষয়বস্তুগুলো তোমাদের কাছে আশা করি তুলে ধরতে পেরেছি। এইবার দেখো, এবার যে জিনিসগুলোকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে সেগুলো কি, ভারতবর্ষকে ঠিক মাঝ বরাবর কোন অক্ষাংশ ছেদ করছে, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। যখন আমরা ফিজিক্যাল জিওগ্রাফি পড়ব, তখন আমরা যখন অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে পর্যালোচনা করব, দেখতে পাবো একটা জিনিস। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। যে সাপোজ এটা আমাদের পৃথিবী আছে, তাহলে পৃথিবীকে মাঝ বরাবর নিয়ে গেছে কোন অক্ষাংশ আমাদের, বিষুব রেখা বা 0 ডিগ্রি। তাহলে মাঝ বরাবর আমাদের এটা 0 ডিগ্রি বিষুব রেখা, এর উপরে আমাদের আসছে 23.5 ডিগ্রি নর্থ কর্কট ক্রান্তি রেখা, 66 ডিগ্রি হাফ নর্থ সুমেরু বৃত্ত রেখা, নিচে আছে 23.5 ডিগ্রি সাউথ মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন, আর তার নিচে আছে অ্যান্টার্কটিক সার্কেল 66.5 ডিগ্রি সাউথ, আর উপরে নর্থ পোল 90 ডিগ্রি, নিচে সাউথ পোল 90 ডিগ্রি। এইবার এই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি যে জোনটা উভয় সাইডে, এই জায়গায় কি হয়, সূর্যের আলো কিন্তু লম্বভাবে পড়ে। তাহলে সূর্যের আলো যদি এই জায়গায় বছরের সারা বছরই প্রায় লম্ব হয়ে পড়ে, তার জন্য এই অঞ্চলের টেম্পারেচার খুব হাই হওয়া উচিত। তাহলে টেম্পারেচার কিন্তু এই জায়গায় সারা বছরই মোরাললেস হাই থাকে, বা ট্রপিক্যাল ক্লাইমেট এখানে থাকে। এর পরের জোনটা যেটা, সেটা কি আমাদের নাতিশীতোষ্ণ বেল্ট, 23.5 ডিগ্রি উত্তর থেকে 64.5 ডিগ্রি উত্তর, বা আমার 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, এই পটটার মধ্যে আমাদের কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চল বিরাজ করছে, বা আমি বলতে পারি সাব ট্রপিক্যাল ক্লাইমেট বিরাজ করে। আর এর পরের বেল্টে কি সূর্যরশ্মি সারা বছরই তির্যকভাবে পড়ছে, যার জন্য এই জোনটা যেটা 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, এই জোনটা কি, এই জোনটা কিন্তু কোল্ড, সব সময় পুরো সারা বছর বরফে আবৃত, প্রচণ্ড ঠান্ডা। তাহলে এগুলো কোল্ড জোন। তাহলে দেখো, এই কর্কট ক্রান্তি রেখার নিচে ভারতের যে পার্টটা, বিশেষ করে এই সাউদার্ন পার্ট, এই সাউদার্ন পার্ট কোন রিজিয়ানে পড়ছে, ট্রপিক্যাল রিজিয়ানে পড়ছে। আর এই উপরের পার্টটা, এটা কি সাবট্রপিক্যাল রিজিয়ানে পড়ছে। তাহলে এই জায়গায় টেম্পারেচার বেশি, এই জায়গায় টেম্পারেচার কম, এরকম হওয়ার কথা। কিন্তু ভারতবর্ষের ক্লাইমেট সম্পর্কে যদি অ্যানালাইজ করা হয়, ভারতবর্ষের ক্লাইমেটকে কিন্তু আমরা বলে থাকি কেমন ক্লাইমেট, যে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। কেননা এখানে ট্রপিক্যাল মনসুন আবহাওয়াটাই কিন্তু বিরাজ করে। এই ক্লাইমেটটা কিন্তু আমাদের এখানে বিরাজ করছে, ঠিক আছে। তা এরকম হওয়ার কারণটা কি, দেখো, কারণ ভারতবর্ষের উত্তরে কি আছে, উত্তরে রয়েছে আমাদের হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। এই ব্যারিয়ার হিসেবে কাজ করার জন্য
কি হচ্ছে, উত্তরের যে ঠান্ডা সাইবেরীয় বায়ু, সেই বায়ুকে ভারতবর্ষে প্রবেশ করতে দিচ্ছে না, যার ফলে আমাদের কিন্তু গরমকালে পুরো ভারতবর্ষের পার্বত্য অঞ্চলটুকু বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে টেম্পারেচারের ডিফারেন্স কিন্তু অত বেশি একটা হয় না, যেটা কিন্তু হওয়া দরকার হতো। যদি হিমালয় না থাকতো তাহলে কিন্তু এটা আসতো। এইবার এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ভেদে আমাদের কি হলো, যে অক্ষাংশ পরিবর্তন করলে আমরা দেখতে পাই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কিন্তু দ্রাঘিমাংশ পরিবর্তন করলে কি চেঞ্জ হয়, যে টাইম জোন চেঞ্জ হয়। আমরা সবাই জানি যে 0 ডিগ্রি মূল মধ্যরেখা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে গেছে। সেই মূল মধ্যরেখাকে প্রমাণ টাইম বা জিএমটি ধরা হয়। তাহলে এই জিএমটি টাইমের রেসপেক্টে আমরা সারা পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমাংশের সময় কত হবে সেটাকে কিন্তু হিসাব করি। 1 ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তন করলে সময়ের পরিবর্তন কত হয়, 4 মিনিট। বেসিক্যালি যদি কোনো একটা দ্রাঘিমাকে আমি প্রমাণ ধরে নিই, তাহলে ওই দ্রাঘিমাটা সূর্যের ঠিক সামনে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আসবে, তাই তো? তাহলে আমাদের দ্রাঘিমা কটা, 360টা। তাহলে 360 ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তনে আমি কি বলছি, যে দেখো আই থিঙ্ক, হ্যাঁ, যে 360 ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনে সময় পরিবর্তন হয় কত, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে যদি মিনিটে লিখি, 24 × 60, তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তনে 24 × 60 বাই আমাদের কত, 360। তাহলে 6 দিয়ে কাটলে 6 × 36, 6 দিয়ে কাটলে 4 × 6 = 24। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তনে 4 মিনিট টাইমের পরিবর্তন হয়। এবং কি হচ্ছে, মূল মধ্য রেখাকে আমরা প্রমাণ জিএমটি ধরছি। তাহলে মূল মধ্য রেখা থেকে যদি আমি পূর্ব দিকে আসি, তাহলে সময় কি হবে, এগিয়ে থাকবে। আর মূল মধ্য রেখা থেকে যদি যত পশ্চিমে যাব, সময় কত হবে, পেছোতে থাকবে। তাহলে ভারতের, দেখো ভারতের আমার গুজরাট থেকে, যদি গুজরাটের আমি গৌরমতি থেকে যদি অরুণাচল প্রদেশের কিভিতুর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এদের মধ্যে দ্রাঘিমার পার্থক্যটা কত আসছে। দেখো 67 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট, তার মানে এদের মধ্যে অ্যাপ্রক্স 30 মিনিট দ্রাঘিমার পার্থক্য, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, 1 ডিগ্রিতে কত, 4 মিনিট, 30 ডিগ্রিতে কত, 120 মিনিট, মানে 2 ঘন্টার কিন্তু টাইম ডিফারেন্স থাকছে। তাহলে সারা ভারতবর্ষব্যাপী যদি আমি যাত্রা করি, তাহলে বিভিন্ন জায়গায় দ্রাঘিমার পরিবর্তনের জন্য কিন্তু সময়ের পরিবর্তন লক্ষণীয়। কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে যদি প্রত্যেকবার ঘড়িতে টাইম চেঞ্জ করতে হয়, দ্যাট ইজ কিন্তু আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এই ডিফিকাল্টিটাকে দূর করার জন্য আনা হয়েছে কি, এই ডিফিকাল্টিটাকে দূর করার জন্য আনা হয়েছে কনসেপ্ট কি, স্ট্যান্ডার্ড টাইমের, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি। কোন দ্রাঘিমাটাকে নিয়ে আমরা ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করি হচ্ছে 82 ডিগ্রি 5 মিনিটকে ধরে। 82 ডিগ্রি 5 মিনিট পূর্ব দ্রাঘিমাকে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরছি। এটা উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে। এবং শুধুমাত্র এইটুখানি মাথায় রাখলে হবে না, আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে মাথায় রাখবো কি, যে এটা 5টা স্টেটের উপর দিয়ে গেছে। 5টা স্টেট, 5টা স্টেট কি কি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপর
ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ আর ওড়িশা। আর কি? ওড়িশা। এই 5টা স্টেটের উপর দিয়ে কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গেছে। ওকে, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, ব্যাঙ্গালোর আর চেন্নাই এরা কিন্তু সেম ল্যাটিটিউডে আছে, ঠিক আছে? যদিও ব্যাঙ্গালোর এবং চেন্নাই কিন্তু রেইন ডিফারেন্ট মাসে আসে, কারণ মৌসুমি বায়ু ডিফারেন্ট টাইমে রিচ করে। জেনারেলি সেম ল্যাটিটিউডে কী হয়, সেম ল্যাটিটিউডে আবহাওয়া সেম থাকে। তাও ইন্ডিয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্ট মাথায় রাখো যে ব্যাঙ্গালোর এবং চেন্নাই এই দুটো শহর সেম ল্যাটিটিউডে থাকলেও এখানে কিন্তু রেইন ডিফারেন্ট টাইমে হচ্ছে। সিমলা আর অমৃতসর একই ল্যাটিটিউডে আছে, কিন্তু সিমলা কি হচ্ছে, সিমলা হায়ার অল্টিটিউডে অবস্থান করার জন্য সিমলার টেম্পারেচার কিন্তু অমৃতসরের থেকে লো। আমরা পড়েছি যে ট্রোপোস্ফিয়ারে কি প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, যেটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট। এই জন্য কিন্তু সিমলা অমৃতসরের থেকে বেশি কোল্ড। নেক্সট, এইবার আমাদের কিছু হিস্ট্রিক্যাল জিনিস নিয়ে একটু আলোচনা করতে হবে, যে হিস্ট্রিক্যাল ল্যান্ড রুট এবং ইন্ডিয়ার সাথে যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিগুলো কি করে হয়েছে। দেখো, হিস্ট্রিক্যাল রুটের মধ্যে দেখো আমরা দুটো পাসের কথা হিস্ট্রিতে সবসময় পড়ি, যে খাইবার পাস, বেলান পাস। এই খাইবার পাস এবং বেলান পাস দিয়ে কি হয়েছে, বেলান পাস দিয়ে এবং খাইবার পাস দিয়ে বিদেশি আক্রমণকারীরা বিভিন্ন সময় ভারতবর্ষে কিন্তু আক্রমণ করেছে। আর কি, এই মাউন্টেন পাসগুলো ন্যাচারাল রুট প্রোভাইড করতো কিসের জন্য, যে হিস্ট্রিতে যখন আমরা ইতিহাসে দেখি ট্রেড হচ্ছে, বিভিন্ন ইনভেশন হচ্ছে বা অ্যাটাক হচ্ছে, সেই অ্যাটাকগুলো কিন্তু এই মাউন্টেন পাসের মাধ্যমেই হচ্ছে, ঠিক আছে? হিস্ট্রি কিছু যেমন দেখো, মথুরা একটা ট্রেড হাব ছিল, পাটালিপুত্র মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের কী ছিল, রাজধানী ছিল। উজ্জয়ন মহাকাল মন্দির আমরা জানি মধ্যপ্রদেশে একটা ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার ছিল। বারাণসী হচ্ছে কি, বারাণসী হচ্ছে হিন্দুদের একটা পবিত্র তীর্থস্থল, কাশী বিশ্বনাথ, এবং ওল্ড সিল্ক রুটের সাথে লিঙ্কড ছিল। বারাণসী আরও কি জন্য হিস্ট্রিতে বিখ্যাত, যে বুদ্ধিস্ট মঙ্করা যে এক বস্ত্র পরিধান করে, সেই এক বস্ত্র তৈরি করার জন্য কিন্তু বিখ্যাত, যাকে আমরা বলি কাশ্যা, এর জন্য কিন্তু বিখ্যাত। ইম্পর্টেন্ট কোস্টাল রুট হিস্ট্রিতে কি কি, ওয়েস্টার্ন কোস্টে মুম্বাই, গোয়া, ম্যাঙ্গালোর, তারপর হচ্ছে ইস্টার্ন কোস্টে চেন্নাই, ভাইজ্যাক, কলকাতা পোর্ট। এগুলো সব আমরা কিন্তু মডার্ন হিস্ট্রি যখন পড়ব তখন কিন্তু এগুলো নিয়ে একদম ইন ডিটেলসে আলোচনা করা হবে। ওকে, আর বিভিন্ন মাউন্টেন পাসগুলো যখন আমরা হিমালয়ান ডিভিশন অফ ইন্ডিয়া নিয়ে ফিজিওগ্রাফিতে আলোচনা করব তখন আলোচনা করা হবে। এবার দেখো, বেসিক্যালি ইন্ডিয়ায় বর্তমান টাইমে কি আছে, বর্তমান টাইমে হচ্ছে 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। আগে 29টা স্টেট ছিল, জম্মু কাশ্মীরকে ভেঙে কি করা হয়েছে, দুটো ইউনিয়ন টেরিটরি বানানো হয়েছে। আগে দুটো ইউনিয়ন টেরিটরি, দাদরা নাগার হাভেলি, দমন অ্যান্ড দিউ,
এদেরকে একসাথে একটা সিঙ্গেল ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু বর্তমানে আমাদের 28টা স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরিগুলির নাম এবং তাদের ক্যাপিটালগুলোকে জানতে হবে। জম্মু অ্যান্ড কাশ্মীর শ্রীনগর, লাদাখের হচ্ছে লে, আন্দামান নিকোবরের হচ্ছে পোর্ট ব্লেয়ার, দিল্লির নিউ দিল্লি, তারপর হচ্ছে দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউর হচ্ছে দমন, পদুচেরির হচ্ছে পদুচেরি, চণ্ডীগড়ের চণ্ডীগড়, আর লাক্ষাদ্বীপের হচ্ছে কারাবতী। ওকে, তোমরা কমেন্টে অ্যান্সার করবে কোন ইন্ডিয়ান স্টেটের ক্যাপিটাল চণ্ডীগড়। একটা ইন্ডিয়ান স্টেট আছে যার ক্যাপিটাল হলো চণ্ডীগড়। যেমন চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরির ক্যাপিটাল চণ্ডীগড়, তেমনি একটা স্টেট যে কমন বাউন্ডারি শেয়ার করে যারও ক্যাপিটাল কিন্তু চণ্ডীগড়, সেটা তোমরা কমেন্টে দেবে। ঠিক আছে, এবং আমাদের ইন্ডিয়ার সব থেকে বেশি পপুলেশন কোন স্টেট? উত্তরপ্রদেশ। তারপরে কি? মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পরে বিহার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর জনঘনত্বের দিকে সব থেকে বেশি কে? জনঘনত্বের দিকে সব থেকে বেশি কিন্তু আমাদের বিহার, পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি। নেক্সট দেখো, বাউন্ডারি শেয়ারিং স্টেট সম্পর্কে আমাকে একটুখানি অবধারণা করতে হবে। তাহলে বাউন্ডারি শেয়ারিং মানে একটা স্টেট অন্য কতগুলো স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে, তার মধ্যে মানে প্রধানগুলোর নাম, মোস্ট ইম্পর্টেন্টগুলো আমাকে মাথায় রাখতে হবে। যে ফার্স্ট কে, সেকেন্ড কে, এইগুলো একটু মাথায় রাখতে হবে। প্রথমে যদি বলি ইউপি, ইউপি ভারতবর্ষের একটা মোটামুটি বড় রাজ্যের আওতায় পড়ে। ইউপি 8টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরির সাথে কিন্তু আমাদের কি করছে? 8টা স্টেট এবং একটা ইউনিয়ন টেরিটরির সাথে আমাদের বাউন্ডারি শেয়ার করছে। উত্তরপ্রদেশের সাথে শেয়ার কার কার আছে দেখো, ইউপির সাথে রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। ঠিক আছে, কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর বিহার 8টা স্টেট হলো, আর একটা ইউনিয়ন টেরিটরি, দ্যাট ইজ চণ্ডীগড়। ইউনিয়ন টেরিটরির সাথে কিন্তু উত্তরপ্রদেশের রয়েছে। দেন নেক্সট আসছে আসাম। আসামের 7টা। আসাম কার কার সাথে? ওয়েস্ট বেঙ্গলের সাথে আসামের আছে, মেঘালয়ের সাথে আছে, অরুণাচল প্রদেশের সাথে আছে, নাগাল্যান্ডের সাথে আছে, মণিপুরের সাথে আছে, মিজোরামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে। এখানে একটু স্লাইডে ডবল টাইপিং হয়ে গেছে। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, যেগুলো ডবল টাইপ হয়ে গেছে এগুলোকে আমি ক্রস করে দিচ্ছি। এখানেও ডবল টাইপ অনেকগুলো হয়ে গেছে। তাহলে ইউপি শেয়ার করছে 8টা স্টেটের সাথে বাউন্ডারি, আসাম শেয়ার করছে 7টা স্টেটের সাথে। ওকে, দেখো মেঘালয় আর সিকিম এরা কেবলমাত্র একটা স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে। কি? এটাও মাথায় রাখতে হবে। মেঘালয় আর সিকিম। মেঘালয় কার সাথে? মেঘালয় আসামের সাথে, আর সিকিম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাথে বাউন্ডারি শেয়ার করছে। ক্লিয়ার? ওকে,
দেখো এখানে বলা আছে নেক্সট নেক্সট আসছে আমাদের বাউন্ডারি শেয়ারিং নিয়ে এবং কিছু ফিচার্স নিয়ে। দেখো প্রথমেই আমি বলে দিয়েছি কথাটা যে আমাদের ক্লাইমেটিক ফিচার কেমন। এই যে দেখো হিমালয়া রয়েছে, হিমালয় পর্বতমালা কি করছে, সেন্ট্রাল এশিয়ান কোল্ড উইন্ডকে ভারতবর্ষে প্রবেশ করতে বাধা দিচ্ছে। ট্রপিক অফ ক্যান্সারের উপরের দিকে টেম্পারেট জোন বা সাবট্রপিক্যাল জোন হওয়ার কথা, আর নিচেরটা ট্রপিক্যাল জোন হওয়ার কথা, কিন্তু আমাদের ক্লাইমেট ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট ডমিনেট করে। কেন? হিমালয়া সাউথ এশিয়ান সেন্ট্রাল কোল্ড উইন্ডকে বাধা দিচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফিজিক্যাল বাউন্ডারি নিয়ে প্রথমে বলে দিয়েছি, কোস্টলাইন বাউন্ডারি প্রথমে বলে দিয়েছি, ঠিক আছে। 6টা স্টেট বাদ দিয়ে বাকি সকল স্টেটই আমাদের কি করছে, কোস্ট লাইনের সাথে কিন্তু তাদের বাউন্ডারি শেয়ার করছে। যদি বলি কি কি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা আর আমাদের ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, এই 6টা স্টেট এবং ইউটি বাদ দিলে বাকি সমস্ত স্টেটে কিন্তু আমাদের কোস্ট লাইন রয়েছে। মানে কি, যে সমুদ্রের সাথে বাউন্ডারি শেয়ার করছে। এইবার আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টগুলো সম্পর্কে জানতে হবে, যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে কতটা বাউন্ডারি শেয়ার হচ্ছে সেইটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের প্রতিবেশী দেশ কি কি আছে, একটা জিনিস মাথায় রাখবে, এমবিবিএস স্পেন, এমবিবিএস স্পেন। তাহলে কে কে আসছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে, মায়ানমার, বিতে বাংলাদেশ, বি ফর ভুটান, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, এখানে এস ফর শ্রীলঙ্কা, আই ফর ইন্দোনেশিয়া, আর এন ফর আমাদের নেপাল। তাহলে মায়ানমার, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এবং নেপাল, এই কটা দেশের সাথেই কিন্তু ভারতবর্ষ তার বাউন্ডারি শেয়ার করছে। এবং লংগেস্ট বাউন্ডারি কার, বাংলাদেশের সাথে, 4096 কিলোমিটার। সেকেন্ড লার্জেস্ট বাউন্ডারি কার সাথে, চায়নার সাথে, 3488 কিলোমিটার। পাকিস্তানের সাথে 3323 কিলোমিটার। দেন নেপালের সাথে। সব থেকে কম কার সাথে, আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার। যদিও এই 106 কিলোমিটারের লার্জ পার্ট আছে কার আন্ডারে, পিওকে বা পাক অকুপাইড কাশ্মীরের আন্ডারে কিন্তু রয়েছে। ওকে, নেক্সট দেখো, প্রথম আমাদের বর্ডার ম্যাপগুলো দেখতে হবে। যে আমাদের প্রথম আসছে ইন্দো চায়না বর্ডার, ইন্দো নেপাল বর্ডার, ইন্দো ভুটান বর্ডার, ইন্দো চায়না বর্ডার। তাহলে প্রথমে আসছে কি আমাদের ইন্দো চাইনিজ বর্ডার। ইন্দো চায়না বর্ডার কি, সেকেন্ড লার্জেস্ট বর্ডার, সেকেন্ড লার্জেস্ট বর্ডার। এবং কি হয়েছে, কোন কোন স্টেটের মধ্য দিয়ে যাচ্ছে, অরুণাচল প্রদেশ, এদিকে ইস্টার্ন সাইডে অরুণাচল প্রদেশ আছে, তারপর হচ্ছে সিকিম আছে,
উত্তরাখণ্ড আছে, হিমাচল প্রদেশ আছে, অ্যান্ড জম্মু কাশ্মীর রিজিয়ন রয়েছে। ঠিক আছে, দেখো 1865-এ জনসন লাইনের মাধ্যমে আকসাই চীন রিজিয়নটাকে দেখানো হয়েছে। এই যে এই রেড লাইনটা দেখছো, দিস ইজ জনসন লাইন। তারপরে সেম ভাবে 1893-তে ম্যাকডোনাল্ড লাইন রেকটিফাই করা হয়, যেটা ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিন্তু বাউন্ডারিকে ডিফাইন করে। ঠিক আছে, পরে আমাদের ইন্দো চাইনিজ ওয়ার হয় এবং চায়না এই পার্টটা অধিগ্রহণ করে নেয়। এই পার্টটা এরা ঘাঁটি জেমে বসে থাকে। এই জায়গাটা আমরা আকসাই চীন নামে অভিহিত করি, এবং এখানে একটা লাইন অফ সিজ ফায়ার, যার এদিকে ইন্ডিয়া আক্রমণ করবে না বা এর ভিতরে চায়না আক্রমণ করবে না, এমন একটা এগ্রিমেন্ট করা হয়, যেটা সিজ ফায়ার রিজিয়ন হিসাবে ধরা হচ্ছে। এই সিজ ফায়ার রিজিয়নটা কে যে লাইনটা ডিফাইন করছে সেটাকে আমরা বলছি LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। যদিও ইন্ডিয়া এই ম্যাকডোনাল্ড লাইনটাকেই মেইন ইন্দো চায়না বাউন্ডারি বলে মনে করে। ওকে, আর 1913-এ কি করা হচ্ছে, ইস্টার্ন সেক্টরটা ডিভাইড করা হচ্ছে কি ম্যাকমোহন লাইনের মাধ্যমে। কথাটা ক্লিয়ার? ওকে, এই ম্যাকমোহন লাইন বেসিক্যালি আমাদের অরুণাচল প্রদেশকে চায়না প্রভিন্স থেকে কিন্তু আলাদা করছে। ওকে, আরেকটা ফোকাল পয়েন্ট আমার কোন জায়গাটা, এই যে এই এরিয়াটা, এখানে এটা কি, এটা হচ্ছে ভুটান, এদিকে হচ্ছে চায়না, আর এর নিচে ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়া। তাহলে এই পয়েন্টটা বেসিক্যালি একটা ট্রাই জাংশন পয়েন্ট, যেটাকে আমরা বলি দোকালাম ট্রাই জাংশন পয়েন্ট। এই দোকালাম ট্রাই জাংশন পয়েন্ট কোথায়, চুম্বি ভ্যালি, ভুটান এবং চায়নার মধ্যে একটা ট্রাই জাংশন পয়েন্ট। এটা কিন্তু একটা ডিসপিউটেড এরিয়া। ওকে, নেক্সট সিকিম একটা বাফার স্টেট হিসাবে কাজ করছে, 699 কিলোমিটার মতো চায়নার সাথে কিন্তু শেয়ার করছে। নেক্সট বর্ডার ইন্দো নেপাল বর্ডার। ইন্দো নেপাল বর্ডার কোন জায়গা বরাবর, আমাদের ইন্ডিয়ার মধ্য দিয়ে শিবালিক পর্বতমালা গেছে এবং নেপালের উপর দিয়ে আমাদের মোটামুটি গেছে কি যে আমাদের গ্রেটার হিমালয় এবং লেসার হিমালয়। এবং এই ইন্দো নেপাল বর্ডার একটা পোরাস বর্ডার। কেন? কারণ এই বর্ডারের সিকিউরিটির দায়িত্ব কিন্তু ইন্ডিয়ার ঘাড়ে। ঠিক আছে, তার মানে নেপাল যেতে গেলে আমাদের পাসপোর্টের দরকার, কিন্তু ভিসার খুব একটা দরকার পড়ে না। আগে পাসপোর্টেরও দরকার পড়তো না। নেক্সট ইন্দো ভুটান, একটা শর্ট বর্ডার 699 কিলোমিটারের, 4টে স্টেট শেয়ারিং রয়েছে এই বর্ডারের সাথে, ভুটানের সাথে। কি কি, সিকিম আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, আমাদের আসাম আছে, আর মেঘালয় আছে।
নেক্সট ইম্পর্টেন্ট জায়গা, ইন্দো পাকিস্তান বর্ডার, থার্ড লার্জেস্ট বর্ডার, ইন্দো পাকিস্তান বর্ডার, 3,323 কিলোমিটার লং। এই বর্ডারটা ডিফাইন করছে 1947 রেড ক্লিফ লাইন, চাইরিল রেড ক্লিফ, এই লাইনটাকে কিন্তু ডিফাইন করছে। অর্থাৎ রেড ক্লিফ লাইন দ্বারা, দেখো 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু বাংলাদেশ ক্রিয়েট হয়নি, তখন আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বা নর্মাল আজকের দিনের যে পাকিস্তান সেটাই ছিল। তা এই যে বাউন্ডারি লাইনটা ডিফাইন করছে কে, চাইরিল রেড ক্লিফ, তার জন্য এই লাইনটাকে তার নাম অনুসারে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। ওকে, দেন পরবর্তীতে কি হলো, যে পাকিস্তান আমাদের তৎকালীন জম্মু কাশ্মীরের কিছুটা অংশ দখল করে নিয়েছে, যেটাকে আমরা আজকের দিনে বলছি পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আমি একটু হাইলাইটেড করে দেখাচ্ছি কোন জায়গাটার কথা আমাদের বলা হচ্ছে। বেসিক্যালি এই যে এই রিজিয়নটা যেটা আমি হাইলাইট করলাম, এই রিজিয়নটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। এই পাক অকুপাইড কাশ্মীর আর এদিকে আমাদের আকসাই চীন রিজিয়ন আর আমাদের ইন্ডিয়ান রিজিয়ন, যেটা এখন ইন্ডিয়ান টেরিটরিতে আমরা বর্তমানে বসবাস করছি, এই ট্রাই জাংশন পয়েন্টে কিন্তু এশিয়ার সব থেকে বড় গ্লেসিয়ার বা হিমবাহ সিয়াচেন গ্লেসিয়ার রয়েছে, এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় ব্যাটেল ফিল্ড কিন্তু, মানে উঁচু ব্যাটেল ফিল্ড, এই সিয়াচেন গ্লেসিয়ার ব্যাটেল ফিল্ড। ওকে, এবং সিমলা এগ্রিমেন্ট 1972 দ্বারা কি করা হলো, এই সিমলা এগ্রিমেন্ট দ্বারা একটা লাইনকে ডিফাইন করা হলো, যেটাকে আমরা বলছি লাইন অফ কন্ট্রোল, এলওসি। এটা কি, জম্মু কাশ্মীর এবং তৎকালীন পাক অকুপাইড কাশ্মীরের মাঝে একটা সিজ ফায়ার লাইন তৈরি করা হলো, যেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ওকে, এছাড়া কিছু ডিসপিউট রয়েছে, যেমন সাল্টারো রিজ নিয়ে কিছু ডিসপিউট পাকিস্তানের সাথে আছে। সিরক্রিক ডিসপিউট রয়েছে। সিরক্রিকটা কি, সিরক্রিকটা হচ্ছে এই দেখো একটা ফাটল দেখা যায়, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের সিন্ধ প্রভিন্স। এই সিন্ধ প্রভিন্স এবং আমাদের এই গুজরাটের মধ্যে একটা ফাটল রয়েছে, যেটাকে আমরা বলছি সিরক্রিক। একটা এই ফাটলের মধ্যে দিলে কে যাবে, সাগরের জলটা রয়েছে, এই জলের মধ্যে কে কতটা অধিগ্রহণ করবে তাই নিয়ে একটা ডিসপিউট রয়েছে। দেখাচ্ছি জায়গাটা। ওকে, তাহলে আমাদের এইটুকুনি মাথায় রাখলেই হবে। নেক্সট আসছে ইন্দো বাংলাদেশ বর্ডার এবং ইন্দো মায়ানমার বর্ডার। বাংলাদেশ বর্ডার হচ্ছে লংগেস্ট বর্ডার। একই সময় 1947 রেড ক্লিফ অ্যাওয়ার্ডের মাধ্যমে বর্ডার লাইন ডিফাইন করা হয়। এরপরে আমরা সবাই জানি যে 2015 সালে কিছু ডিসপিউটেড এনক্লেভস ইন্ডিয়া বাংলাদেশকে ট্রান্সফার করে এবং বাংলাদেশ ইন্ডিয়াকে কিছু ট্রান্সফার করে। ইন্ডিয়া প্রায় 110 থেকে 115টা এনক্লেভস বাংলাদেশকে দিয়েছে, আর বাংলাদেশ 51খানা এনক্লেভ ইন্ডিয়াকে দিয়েছে। ঠিক আছে, এনক্লেভ মানে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া, যেই এরিয়াগুলোকে কিন্তু রেড ক্লিফ লাইনের মাধ্যমে আলাদা করা যায়নি। এটা নিয়ে দীর্ঘদিনের টাসেল হয়েছিল। জিনিসটা আমরা যখন পলিটি পড়ব তখন আরও ভালো করে বুঝতে পারব। বাংলাদেশ 5টা স্টেটের সাথে বর্ডার শেয়ার করছে, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং আসামের সাথে। ঠিক আছে, দেন হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডার, 1643 কিলোমিটার লং। 4টে স্টেট রয়েছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। ঠিক আছে, নেক্সট
এবং ইন্দো মায়ানমারের মধ্যে ন্যাচারাল বাউন্ডারি তৈরি করছে কে? ন্যাচারাল বাউন্ডারি তৈরি করছে আমাদের পূর্বান এই আরাকান ওমা হিলস ন্যাচারাল বাউন্ডারি তৈরি করছে, বা আমরা বলতে পারি যে সাউথ ইস্টার্ন হিমালয়ের যে সাউথ ইস্টার্ন পার্ট, সেই সাউথ ইস্টার্ন হিমালয়ান পার্ট আমাদের কিন্তু এই জায়গাটাকে ডিফাইন করছে, যেটাকে আমরা পূর্বাঞ্চল পর্বতমালা বলে থাকছি। কি কি আসছে? আমাদের পাটকাই বুম হিলস আসছে, নাগা হিলস আসবে, মিজো হিলস আসবে, মণিপুর হিলস আসবে, লুসাই হিল আসবে। এই হিলগুলো কিন্তু মায়ানমার এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা ন্যাচারাল বাউন্ডারি তৈরি করে দিচ্ছে। নেক্সট দেখো আরো কি কি জিনিস আমাদের ইন্ডিয়ান মেনল্যান্ডকে অন্য দেশের মেনল্যান্ড থেকে আলাদা করছে। দেখো, ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করছে কি? পক প্রণালী বা পক স্ট্রেট। ওকে, ভারতবর্ষের তামিলনাড়ু ডিস্ট্রিক্টের একদম শেষ প্রান্তে একটা গ্রাম রয়েছে যার নাম হচ্ছে ধানসকুন্ডি বা ধানসকুড়ি। এই ধানসকুড়ি গ্রাম এ যে লাস্ট পয়েন্ট, এইখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত, শ্রীলঙ্কা এদের মধ্য দিয়ে যে ন্যারো ওয়াটার বডিটা গেছে সেটাই হচ্ছে পক স্ট্রেট। আর এই পক স্ট্রেট আর কি? আদম ব্রিজ বা রাম সেতু গেছে। এই আদম ব্রিজ, রাম সেতু, পক স্ট্রেট বা পক প্রণালী শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা সংযোগ রক্ষা করেছে। আর কে রয়েছে এদের মধ্যে? গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। একটা জিনিস ভাবতে হবে যে গালফ আর বে এর মধ্যে ডিফারেন্স কি, তাহলে একটু সেই জায়গাটা একটু খেয়াল করি। দেখো, বে বেসিক্যালি তিনটে দিক আমার স্থলভাগ দিয়ে ঘেরা, আর একদিক ওপেন আছে যেখানে বিস্তর জলভাগ। ওপেনিংটা কি খুব ওয়াইড হবে, তখন তাকে আমরা বলবো বে। আর গালফ বা খাড়ি কাকে বলে? যখন তিন দিক জলভাগ দিয়ে ঘেরা কিন্তু এই জায়গাটা কি খুব ন্যারো, মাউথটা কত ন্যারো, এই ন্যারো মাউথ দিয়ে ওপেন মহাসাগরে চলে আসবে, তখন সেটাকে বলবো আমরা গালফ। যেমন দেখো, এই যে এই রিজিয়নটা, এটা কি? গালফ অফ মান্নার। ওকে, তারপর বে কি? বে আমাদের পক বে রয়েছে, তারপর আমাদের বে অফ বেঙ্গল আছে, লংগেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড। তারপর কি আছে? এই জায়গাটা কি? এই জায়গাটা কচ্ছ বে, গালফ অফ কচ্ছ বা কচ্ছপ সাগর, এটা গালফ। গালফ অফ কচ্ছ। আর এটা কি? গালফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগর। তাহলে আশা করি বে এবং গালফের মধ্যে ডিফারেন্স কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার ল্যান্ড লাইনের কথা তো বুঝলাম, তাহলে সমুদ্রে আমরা কতটা বিচরণ করতে পারি? জেনারেলি যে কোনো দেশের চারিদিকে যখন সমুদ্র আছে, তার 12 নটিক্যাল মাইল পর্যন্ত রিসোর্সেসের উপর দেশের সম্পূর্ণ অধিকার আছে। এখান থেকে মৎস্য আহরণ করা যাবে, প্রাকৃতিক সম্পদ আহরণ করা যাবে। তাহলে এই জায়গাটা কি? টেরিটোরিয়াল সি রিজিয়ন, 12 নটিক্যাল মাইল। কোথা থেকে? কোস্ট থেকে বা আমাদের উপকূল অঞ্চল থেকে। দেন আসবে কি?
দেন আমাদের আসবে কন্টিজিউয়াস জোন। এই জায়গার উপর কোস্ট থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত এই জায়গার উপর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারবে। আর কি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো দেশ সেই দেশ এটাকে ব্যবহার করতে পারবে, এবং রিসার্চ পারপাস এই জায়গাটাকে সেই দেশ ব্যবহার করতে পারবে। ওকে, সেটা কত? কোস্ট লাইন থেকে 200 নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত। আশা করি এই অবধি কথা কিন্তু ক্লিয়ার হয়েছে। নেক্সট, দেখো বিভিন্ন যে আইল্যান্ডগুলো আছে, আইল্যান্ডগুলো কি ক্ষুদ্র 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 ল্যান্ডকে ডিভাইড করছে। এই ল্যান্ড ডিভাইডগুলোকে একটু দেখতে হবে। যেমন আমাদের যদি আরাবিয়ান সিতে দিকে, আইল্যান্ড আমাদের দুটো সিতে, একটা হচ্ছে আরাবিয়ান সিতে, যে আমাদের এই যে লাক্ষাদ্বীপ আইল্যান্ডস, আর এদিকে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড, বে অফ বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং মালদ্বীপ, এই তিনটে অংশ নিয়ে গঠিত। তাহলে লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে ডিভাইড করছে কত? 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল মানে কি? যে দুটো আইল্যান্ড আছে এর মধ্য দিয়ে 9 ডিগ্রি অক্ষাংশ বেরিয়ে গেছে, 9 ডিগ্রি উত্তর অক্ষাংশ বেরিয়েছে। মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে ডিফারেন্স করছে কে? 8 ডিগ্রি চ্যানেল। ঠিক একইভাবে নর্থ, মিডল এবং সাউথ আন্দামান, আন্দামানকে লিটল আন্দামান থেকে ডিফাইন আলাদা করছে কি? ডাঙ্কান প্যাসেজ। লিটল আন্দামানকে নিকোবর আইল্যান্ড থেকে পৃথক করছে 10 ডিগ্রি চ্যানেল। আর নিকোবর আইল্যান্ডের একদম ভারতবর্ষের অন্তিম পয়েন্ট ইন্দিরা পয়েন্ট। এবং আন্দামান দ্বীপপুঞ্জে দেখো একটা অ্যাক্টিভ ভলক্যানো আছে, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড, আর একটা ডরমেট বা মৃত প্রায় আগ্নেয়গিরি আছে, নারকান্ডম, বা মৃত আগ্নেয়গিরি রয়েছে। তারপরে ব্যারেন আইল্যান্ডে এখনো অগ্নুৎপাত হয়, কিন্তু নারকান্ডম যে আগ্নেয়গিরি তাতে অগ্নুৎপাত কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ডিভিশন এইগুলো নিয়ে পর্যালোচনা করব।